আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বৃহস্পতিবার পরীক্ষা, আশা করি প্রস্তুতি সবার ভালো। তারপরেও এই প্রস্তুতির মধ্যে আর একটু ঝালিয়ে নেওয়া, নতুন উদ্যমে নতুন করে এই ঝালিয়ে নেওয়ার জন্য আজকে আমি মানস স্যার তোমাদেরকে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা পড়ে শেষ করে গেল, ম্যারাথন ক্লাস। আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটি ওয়ান শট ক্লাস বা ম্যারাথন ক্লাস দিতে যাচ্ছি। আশা করি আমার সঙ্গে থাকবা। আমি পুরো অধ্যায়টা কভার করব এবং অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে প্রতিটা অংশ কভার করার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা, আর অবশ্যই আমাদের এই মহতি উদ্যোগ তোমরা শেয়ার করবা এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই অধ্যায়টাকে কি কি টপিক কভার করব এটা আমি আলোচনা করতে চাই। তো আমি ফার্স্টে আমার কি কি টপিকস থাকবে এই অধ্যায় আমি আগে লিখে রাখছি। অধ্যায়টার নাম, অধ্যায়টা আলোচনা করছি আমরা কাজ শক্তি ক্ষমতা। অনেক বড় একটা অধ্যায় এবং যাদের অনেকেরই স্ট্রং একটা চ্যাপ্টার, অনেকেরই স্ট্রং চ্যাপ্টার। যেহেতু স্ট্রং চ্যাপ্টার, এই জন্য আশা করছি আমি যা যা বিষয় নিয়ে আলোচনা করব প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট থাকবে। তা আমার টপিকগুলোর মধ্যে প্রথমে থাকবে কৃতকাজ। নাম্বার 1 থাকবে কৃতকাজ। ফার্স্টে আমি বিভিন্ন ধরনের কৃতকাজ নিয়ে আলোচনা করব। নাম্বার 2 আলোচনা করব শক্তির সংরক্ষণশীলতা, রক্ষণশীলতা। আর লাস্টে আলোচনা করব হচ্ছে আমি পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা যেটা তোমরা সবসময় কুয়া বলে জানো, কুয়া খালি করা বা কুয়া খালি করা। প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় বলে থাকি কোন অধ্যায় থেকে 2টো করে প্রশ্ন হবে। কাজ শক্তি ক্ষমতাও কিন্তু অনেক বড় চ্যাপ্টার, এই অধ্যায় থেকেও যদি 2টো করে প্রশ্ন হয় অস্বাভাবিক কিছু নয়। কারণ এখানে যে 3টা টপিক তোমরা দেখছো প্রত্যেকটা টপিকই যোগ্যতা রাখে এক একটা ইন্ডিভিজুয়াল কমপ্লিট সিকিউ করার। তো আমি কথা ক্ষেপণ না করি, তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমি প্রথম থেকে শুরু করতে চাই কৃতকাজ থেকে। চলো দেখি কৃতকাজ। ওকে, কৃতকাজ নিয়ে আমরা কি কি সূত্র জানি? কৃতকাজের আমরা সূত্র জানি W সমান F.S। আমরা 1 নম্বর সূত্র হিসেবে জানি F.S কে ভাঙলে আমরা কি আসে? Fs cos θ। সেখানে Fটা বল, Sটা সরণ, আর থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। যদি বল প্রয়োগ করো এইদিকে, সরণ যদি হয় এইদিকে, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, আরো কিছু কাজ থাকতে পারে, যেরকম কাজ হচ্ছে MGS। এটা হচ্ছে অভিকর্ষীয় কাজ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে মহাকর্ষ অভিকর্ষ বল ছাড়া এমজি ছাড়া অন্য কোনো বল নেই। সো এটা একটা কাজ। আরো কি কি কাজ থাকতে পারে? যেমন আমি যদি ইটের পর ইট সাজিয়ে যদি স্তম্ভ তৈরি করতে চাই, আমি যদি একটা পিলার তৈরি করতে চাই ইটের পর ইট সাজিয়ে, যদি সেখানে প্রতিটা পিলারের ভর যদি দেওয়া থাকে, উচ্চতা যদি দেওয়া থাকে S, আর তাহলে আমরা এক্ষেত্রে এই ইটের পর ইট সাজিয়ে আমরা যদি কৃতকাজ বের করতে চাই যে কাজ কত হবে, সেক্ষেত্রে একটা সহজ সমীকরণ আমরা ব্যবহার করে থাকি MGS n × n-1/2। খুবই সহজ একটা সূত্র। এটা হচ্ছে স্তম্ভ তৈরি, খাড়া স্তম্ভ তৈরি কৃতকাজ। M হচ্ছে ভর, H হচ্ছে প্রতিটা ইটের উচ্চতা, আর n হচ্ছে ইটের সংখ্যা, কতটা ইট দিয়ে আমরা কাজটা করছি।
আরেকটি কৃতকাজ মানে প্রতিনিয়তই এসে থাকে এ ধরনের কৃতকাজ দিয়ে প্রশ্ন, যে যদি শায়িত অবস্থায় একটা সিলিন্ডার আকৃতির দণ্ড থাকে, আমি পরবর্তীতে এটার একটা ম্যাথ করাবো, এই সিলিন্ডার আকৃতির দণ্ড যদি শায়িত অবস্থা বা স্ব অবস্থায় বা আনুভূমিক অবস্থায় থাকে, এই অবস্থা থেকে যদি আমি দণ্ডটাকে সোজা করি তাহলে সেক্ষেত্রে কৃতকাজ কত হবে? এক অবস্থা থেকে আর এক অবস্থায় গেলে কৃতকাজ কেমন হবে? সেক্ষেত্রে কৃতকাজ তোমরা জানো, সেক্ষেত্রে কৃতকাজের জন্য আমরা এম জি, প্রথমে শায়িত অবস্থায় এটা যদি তার ব্যাস হয়, তার ভর কেন্দ্র কোথায় হয়? ব্যাসের অর্ধেকে। আর যখন আমি লম্বা করব, তাহলে লম্বা হচ্ছে দাঁড়িয়ে থাকছে, সিলিন্ডারটা দাঁড়িয়ে থাকছে কি তার দৈর্ঘ্য বরাবর, তাহলে তার ভর কেন্দ্র কত হবে? ঠিক তার অর্ধেকে। তাহলে ভর কেন্দ্র কত হবে? L/2। যে এটা কিন্তু সিলিন্ডারের দৈর্ঘ্য ছিল, আমি যখনই সোজা করব দৈর্ঘ্য বরাবর সোজা হবে, তাহলে ভর কেন্দ্র কোথায় হবে? ভর কেন্দ্র হয় ঠিক তার অর্ধেকে। তাহলে L/2 - B/2, তার মানে এখানে ভর কেন্দ্রের সরণ হয়েছে। তাহলে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় গেলে ভর কেন্দ্রের সরণ হয়। তো দেখো কত ধরনের কৃতকাজ দেখলাম। তাহলে এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে গেলে কৃতকাজ, সেক্ষেত্রে আমার ভর কেন্দ্রের সরণ লাগছে। এক্ষেত্রে আমার স্তম্ভ তৈরিতে কৃতকাজ, অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ, তারপরে আমি যদি বল যদি অ্যাঙ্গেল করে প্রয়োগ করি সেক্ষেত্রে কৃতকাজটা দেখতে পাচ্ছি। তো চলো আমরা চেষ্টা করব এই কৃতকাজ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করার। আশা করি এর বাইরে কৃতকাজ নিয়ে কোনো প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই, এই রিলেটেডই কোশ্চেন থাকবে। যদি এখান থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন হয়, তা আমি আশা করছি কৃতকাজ থেকে 1 সেট প্রশ্ন থাকা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো ওকে, তা আমি কিছু গাণিতিক সমস্যা সলভ করি কৃতকাজ রিলেটেড। তাহলে আমি এটা মুছে দিলাম। যদি তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগে স্ক্রিনশট নিয়ে রাখো, কিংবা খাতা কলম থাকলে আশেপাশে লিখে রাখতে পারো। আমরা এই সূত্রগুলো ইউজ করব। ওকে, তো কিছু দারুণ কিছু প্রবলেম সলভ করতে চাই আমি। প্রবলেম নাম্বার 1, ধরো একটা আনত তল আছে। এই আনত তলটা উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে। আরেকটা আনত তল আছে যেটা কিনা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। দুইটা আনত তল, এটা চিত্র 1, এটা চিত্র 2। একজন নির্মাণ শ্রমিক এই তলের দৈর্ঘ্য বরাবর একটি মই লাগিয়ে উপরে উঠছে। এই তলের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তলের দৈর্ঘ্য 4 মিটার। একটা নির্মাণ শ্রমিক অবশ্যই শুধু নিজে ওঠে না, মাথায় কিছু নিয়ে ওঠে। তার নিজের ভর যদি বলি আমি 50 কেজি, তার নিজের ভর, আর সে 150 কেজি ভরের একটি বোঝা নিয়ে উপরে উঠছে, তাহলে সে আসলে মোট কত ভর নিয়ে উপরে উঠছে? 200 কেজি। 200 কেজি ভর নিয়ে 4 মিটার দৈর্ঘ্যের একটা মই বা আনত তল বেয়ে উপরে উঠছে। দুইটার ক্ষেত্রে দুই ধরনের সিনারিও। একটা কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি ভূমির সাথে, আর একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে উল্লম্বের সাথে আর 30 ডিগ্রি হচ্ছে ভূমির সাথে। আমরা এই কোণটাকে 60 ডিগ্রি করে দিই, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। কেন? কারণ এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এটা ভিন্নতা আসলো, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিক উভয় মই বেয়ে উপরে উঠছে, মইয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই। 4 মিটার এক্ষেত্রেও আছে, 4 মিটার এক্ষেত্রেও আছে। কোন ক্ষেত্রে তাকে বেশি কাজ করতে হবে? কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হবে?
কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হবে? কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হবে? খুবই সিম্পল। চিত্র 1, চিত্র 1-এর জন্য যদি আমি দেখি, চিত্র 1-এর জন্য আমার কাজ নির্ণয় তো অনেকগুলো সূত্র আছে। তো আমি কি ব্যবহার করতে পারি? আমি MGH দিয়েও করতে পারি কাজটা। আবার বল আর সরণের ডট গুণফল অর্থাৎ FS cos θ এটা দিয়েও করতে পারি, সেম অ্যান্সার আসবে। তো আমি দুটোই দেখাবো। তো ফার্স্টে যদি আমি বলি যে FS cos θ দিয়ে যদি করতে চাই, তাহলে আমি কি কি কাজ করতে পারি? এখানে দেখো এফ এর মান কিন্তু দেওয়া নাই কোথাও, কিন্তু একটা ব্যক্তি যখন উপরে উঠে, ব্যক্তি শুধুমাত্র অভিকর্ষীয় বল কাজ করে। তার মানে এই এফটা হচ্ছে mg, আর সরণ তো দেওয়া আছে, কিন্তু আমরা কি থেটা জানি? থেটা কিন্তু জানি না। তাহলে থেটা আমি কিভাবে বের করতে পারি? দেখো এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, একটু যদি খেয়াল করো তোমরা, থেটা তুমি কিভাবে বের করবা? ধরো তুমি উপরে উঠছো, তোমাকে আমি এরকম গোল চিহ্ন দিলাম, একটা বস্তু ধরলাম, তাহলে তোমার ওজন আসলে কোন দিক কাজ করে? নিচের দিকে। আর তোমার সরণ কোন দিকে হচ্ছে? তুমি যদি শ্রমিকটা যদি ওপর থেকে নিচে নামে, উদ্দীপকের শ্রমিকটা ওপর থেকে নিচে নামছে, তাহলে ওপর থেকে যদি নিচে নামে, তাহলে সরণ কোন দিকে? এই দিকে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এখানে থেটা কত আমার? 60 ডিগ্রি। যদি নির্মাণ শ্রমিকটা নিচে থেকে উপরে ওঠে, সেক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি হবে না। তার মানে সরণ এই দিকে হলে, দুই ক্ষেত্রে দুটো জিনিসের কথা বলি। যদি সে নিচে থেকে উপরে উঠে, খেয়াল করো এটা কিন্তু ওজন বল, আর সরণ হচ্ছে এই দিকে। তাহলে আমরা কি বলেছিলাম? সরণ আর বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তো খেয়াল করো তো, এই কোণটা যদি আমার দেওয়া থাকে, এই কোণটা যদি আমার দেওয়া থাকে 60 ডিগ্রি, যেটা এখানে দেওয়া আছে, আমি যদি ধরে নেই নিচে থেকে উপরে উঠছে, তাহলে আমার 180 প্লাস 60, তার মানে কত হচ্ছে তোমার? 240 ডিগ্রি। তখন থেটা হতো 240 ডিগ্রি। কিন্তু যেহেতু এক্ষেত্রে নির্মাণ শ্রমিকটা ওপর থেকে নিচে নামছে, এই জন্য কোণের মান কত আসবে? শুধু 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ দিয়েও কাজটা করতে পারি। কত হয় তাহলে দেখি আমরা? 200 ইন্টু 9.8 ইন্টু 4 মিটার ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা মান ক্যালকুলেশন করে ফেলি, আসে 3920 জুল। তোমরা হাতে কাছে যাদের ক্যালকুলেটর আছে চেক করে ফেলতে পারো। স্যার নিয়মটা কঠিন লাগছে, তাহলে যদি আমরা এই নিয়ম দিয়ে করতে চাই, গুড। ভর তো জানি, অভিকর্ষ ত্বরণ জানি, আমরা কি এইচ জানি? উচ্চতা জানি? জানি না। তাহলে আমি উচ্চতা বের করতে পারি। উচ্চতা বের করার জন্য আমার কি লাগবে? আমি উচ্চতা বের করার জন্য সাইন থেটা ইউজ করতে পারি। তা আমি সাইন 30 ডিগ্রি। আচ্ছা, আমি কোনটা নিব? কোণ নিব সবসময় ভূমির সাথে। এটা যদি ভূমি হয়, এটা যদি কোণ ধরো, তাহলে এটা ভূমি। তাহলে সাইন 30 ডিগ্রি সমান লম্ব, দ্যাট মিনস এইচ, অতিভুজ। অতিভুজ কত আমার? 4। তাহলে আমার সাইন 30 ডিগ্রি মানে হাফ, তার মানে এইচ কত হবে? 2 মিটার। তাহলে আমি যদি মানটা বসিয়ে দিই MGH এ, তাহলে কত আসে? এম হচ্ছে আমার 200, 9.8, আর হচ্ছে এখানে 2। তাহলে আমার আসে সেম ভ্যালুটা আসবে, সেম মান আসবে। সো এটা হচ্ছে আনত তলবে উঠা নামার ক্ষেত্রে কৃতকাজ। খুব মনোযোগ দিতে হবে এক্ষেত্রে। তুমি যদি থেটা ব্যবহার করতে চাও, কোণের ক্ষেত্রে খুব মনোযোগ দিতে হবে। তুমি কিভাবে কোণটা ধরছো এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা এক ধরনের প্রবলেম। তোমাদের যদি এই প্রবলেমে কোনো ধরনের প্রবলেম মানে সমস্যা ফেস করো, কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে আমরা পরবর্তী সলিউশনটা দিয়ে দিব। ওকে, এটা গেল এক ধরনের কৃতকাজ। এখন আসো, তোমরা যদি এটাকে আরো ভালোভাবে বুঝতে চাও, ভিডিওটা স্লো করে দেখতে পারো, কিংবা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখলেই ভালো হয়। ওকে, এবার
একটু কঠিনের দিকে যাই আমরা আমরা কিন্তু আরো কয়েকটা সূত্রের কথা বলেছিলাম। এই সূত্রগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যদি এরকম হয়, আমি যদি সিলেট বোর্ড 22-এ যাই, সিলেট বোর্ড 22, সিলেট বোর্ড 22-এ দেখো খুবই অসাধারণ একটা ম্যাথ এসেছে। একটা বস্তু এরকম শায়িত অবস্থায় ছিল, শায়িত অবস্থায় ছিল, এটার ভর দেওয়া আছে 250 কেজি। ওকে, তাহলে অবশ্যই শায়িত অবস্থা থাকলে ভর কেন্দ্র ঠিক মাঝামাঝি, তাহলে ভর কেন্দ্র, আর এটার প্রস্থ দেওয়া ছিল 0.5 মিটার। এখন এই সিস্টেমটাকে বাঁকা করে রাখা হবে। বাঁকা করে কিভাবে রাখবো? সেম জিনিসটাকে বাঁকা করে রাখলাম, একটু বাঁকা হয়ে গেছে, নিজেই বাঁকা হয়ে গেছে। ওকে, খুবই ট্রিপিক্যাল একটা ম্যাথটা যদি মনোযোগ দিয়ে বুঝো, তাহলে এই ধরনের কঠিন কিছু ম্যাথ যদি পরীক্ষা এসে থাকে, তাহলে বিষয়টা যেন কোনোভাবে মিস না যায় এই অধ্যায় থেকে। ওকে, দেখো আমি কি করছি। আমি একটা ঘনবস্তুই নিয়েছি। ঘনবস্তুটার টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত 2 মিটার। তাহলে আমি যখন এটাকে বাঁকা করবে, এটা উদ্দীপকে বলে দেওয়া আছে বাঁকা করব 30 ডিগ্রি কোণে। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে খেয়াল করে দেখো, যখন আমি বাঁকা করে রাখবো 30 ডিগ্রি কোণে, তখন কিন্তু তার এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে থাকছে, ভূমির সাথে কানেকশন পাচ্ছে না। এতক্ষণ তার ভরকেন্দ্র, ফার্স্টে তার ভরকেন্দ্র কোথায় ছিল? এই বরাবর ধরে নাও ভরকেন্দ্র ছিল ওপি, মানে মাঝখানে ছিল যখন শায়িত অবস্থায় ছিল। যখন আমি এটাকে 30 ডিগ্রি কোণে বাঁকা করেছি, ভরকেন্দ্র কিন্তু আর এখানে নেই, ভরকেন্দ্র উপরে চলে গেছে। ধরে নিলাম ভরকেন্দ্র এখানে গেছে, তাহলে ভরকেন্দ্র কতটুকু গেছে? এটাকে আমি বলতে পারি বিই। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু হলো দেখো তো। প্রাথমিক অবস্থায় ভরকেন্দ্র এখানে ছিল, এখন ভরকেন্দ্র কোথায় চলে গেছে? এইখানে। তাহলে এতটুক কি? আমার ভরকেন্দ্রের সরণ। আমার এই কাজটুকুই করতে হবে, কারণ এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেলে আমার ভরকেন্দ্রের সরণ হয়। তাহলে ভরকেন্দ্রের সরণ আমাকে খুঁজে বের করতে হবে, সেই কাজটাই আমি করতে চাই। চলো দেখি আমরা কি জিনিস জানলাম। তাহলে আমার এটা তো আমার চেঞ্জ হচ্ছে না, এটা তো 2 মিটারই থাকছে, এটা 2 মিটারই থাকছে, এইটা 0.5 মিটারই থাকছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। খেয়াল করো, তাহলে এটার অর্ধেক কত? 0.25। তাহলে এই অর্ধেক কত হবে? 0.25। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, মানে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে আমি এগুলোর দিই, এটা দিলাম এ, এটা দিলাম ডি, এটা দিলাম সি, আর কিছু নাম দেওয়া দিতে পারি, যথেষ্ট যা যা কিছু দেওয়া আছে। এখন প্রশ্নটা করেছে শায়িত অবস্থা, মানে যদি আমি এরকম ব্লককে, প্রতিটা ব্লকের ভর যদি 250 কেজি হয়, প্রতিটা ব্লকের ভর 250 কেজি হয়, তাহলে এরূপ 4টা ব্লককে যদি আমি এরকম একটার পর একটা সাজাই, তাহলে কৃত কাজ কত হবে? তো সহজ, আমরা জানি, সূত্র তো জানি, mgh n × n-1/2। এই সূত্র বসিয়ে দিলে আমরা এরকম 4টা ব্লককে, প্রতিটা ব্লকের ভর 250 কেজি, 4টা ব্লককে একটার পর একটা সাজালে কৃত কাজ বের করার সূত্র তো এইটা। এই অবস্থা থেকে কিন্তু এটাকে
বাঁকা করা হয়েছে, তাহলে প্রাথমিকে আমাকে বের করতে বলা হয়েছে স্তম্ভ তৈরিতে কৃত কাজ কত হবে। তাহলে স্তম্ভ তৈরিতে সূত্র কি, এম জি এইচ এন ইন্টু এন মাইনাস 1/2। তাহলে এম কত আমার, প্রতিটা ব্লকের ভর 9.8, এইচ কত, প্রতিটা ব্লকের উচ্চতা দেওয়া হচ্ছে আমার 0.5, আর 4টা ব্লক, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 করলে কত হয়, 3/2। এটাকে কৃতকাজ বের করলে 7350 জুল আসে কৃতকাজ। যাদের হাতে ক্যালকুলেটর আছে চেক করে নিতে পারো। তাহলে এরকম স্তম্ভ তৈরি করলে প্রতিটা ব্লকের ভর 250 কেজি, 4টা ব্লক যদি হয় কৃতকাজ এত পাওয়া যায়। এখন সেকেন্ড সিনারিও হচ্ছে এটা, যদি আমি এরকম 4টা ব্লককে, প্রতিটা ব্লকের হাইট যদি 0.5 হয়, 4টা ব্লক দিলে হাইট কত হবে, 2 মিটার। তাহলে এরকম 2 মিটারের লম্বা একটা 4টা ব্লক মিলে যদি আমি একটা পিলার তৈরি করি, এই পিলারটাকে যদি এরকম বাঁকা করে রাখি, তাহলে এক্ষেত্রে আমার এখন নতুন করে কৃতকাজ কত হবে। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। আমি এতটুকু মুছে দিই, নিচে কাজটুকু করতে যাচ্ছি। আমরা শুধু লিখে রেখে উপরে কৃতকাজ কত পেলাম। কৃতকাজ প্রাথমিক অবস্থায় পেয়েছি 7350 জুল। এটা আমার প্রাথমিক কৃতকাজ। এখন আসো এই অবস্থার জন্য কৃতকাজ। এই অবস্থার জন্য কৃতকাজ আমরা কেমনে বের করব। কৃতকাজ, এই অবস্থার জন্য কৃতকাজ বের করার সূত্র কি আমার, এম জি এইচ, এখানে এইচটা কি, ভর কেন্দ্রের সরণ। এখন দেখো ভর কেন্দ্রের সরণ আমাকে বের করতে গেলে আগে লিখে রাখি এইচ হচ্ছে আমার ভর কেন্দ্রের সরণ। এটার জন্য আমার কিছু কাজ এখানে করতে হবে। ফার্স্টে আমার কিন্তু এখান থেকে এতটুকু ডিস্টেন্স আমি জানি, এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু 1 মিটার। আমি যদি এই বিই বের করতে চাই, দেখো তো বিডিই একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটার মান জানি আমি। তা আমি যদি বিডি এর দৈর্ঘ্য জানি, তাহলে কি বের করতে পারবো, বিই বের করতে পারবো। আমি তো ওপি জানি, তাহলে বিই থেকে ওপি বিয়োগ করলে আমি কি পাবো, আমি ভর কেন্দ্রের সরণটা পাবো, যেটা কিনা আমার এইচ। আমার ফার্স্ট কাজ হচ্ছে এইচ খুঁজে বের করা। আর এক্ষেত্রে শুধু এম নয়, এখানে কয়টা ব্লক ছিল, 4টা ব্লক মিলে কি হবে, একটা বড় এম হবে। তাহলে 4 ইন্টু এম, প্রতিটা ব্লকের ভর কত ছিল, 250। যেহেতু আমি সবগুলো ব্লককে একসাথে ভাগ করছি, তাহলে 4 ইন্টু 250 হলে কত হয় আমার, 1000 কেজি। তাহলে 1000 কেজি হচ্ছে আমার এখানে বড় হাতের এম হবে মোট ভর। তাহলে ফার্স্ট কাজ কি আমার, এইচ বের করা। এই যে এইচ, ভর কেন্দ্রের সরণ, এইচ বের করা। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে এতটুক বের করা, কারণ আমি এতটুক জানি, এতটুক কত জানি। তাহলে এতটুকুর জন্য দেখো আমরা একটা কাজ করতে পারি। এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, কারণ এটা কি 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই কোণটা ধরে কাজ করি, যদি বলি ত্রিভুজ এসিডি থেকে, যা আমার সি হচ্ছে আমার কোণ, তাহলে আমি কাজ করতে পারি সাইন 60 ডিগ্রি। আমার কিসের মান জানা দরকার, এটা যদি কোণ হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমি লম্ব কত আমার, এডি, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, আমি যদি ট্যান নিয়ে কাজ করি, আমি সাইন নিয়ে কাজ করতে চাই না, আমি যদি ট্যান নিয়ে কাজ করি, ট্যান 60 ডিগ্রি। কেন ট্যান নিয়ে কাজ করব, কারণ আমি এই যে ভূমি জানি। তাহলে দেখো আমি লম্ব বের করতে চাই, লম্ব আমার এডি, ভূমি হচ্ছে এসি। খুবই সুন্দর। তাহলে আমার এডি কত আসে, আমি জানি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, আর এসি কত 0.25। তাহলে আমার এডি কত আসে, এডি আসে হচ্ছে আমার 0.433 মিটার। এটা হচ্ছে আমার এডি, এতটুকু ডিস্টেন্স। তাহলে ডি থেকে বি পর্যন্ত মোট ডিস্টেন্স কত, সেটাকে বলতে পারি আমি বিডি। বিডি কত আমার 0.443, সাথে কত যোগ হবে, 1। তাহলে মোট কত, 1 প্লাস 0.433, তাহলে 1.433। এটা হচ্ছে আমার বিডি।
তাহলে এখন এই ভূমি থেকে ওই ভরকেন্দ্র, নতুন ভরকেন্দ্র যত দূরে আছে সেটা দূরত্ব পেলাম, মোট দূরত্ব। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব আমরা পেয়ে গেলাম। এখন আমার কি বের করতে হবে? বিই। কারণ আমি বি না জানলে আমি এতটুকু বের করতে পারবো না। তাহলে বি এর জন্য কি করতে পারি দেখো, আমি কি বলতে পারি বি ডি ই, আরো একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ বি ডি ই, বিডি। তাহলে এখানে আমি কি করব? আমি বের করতে চাই লম্ব, আমি জানি কি অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে আমি সাইন ব্যবহার করতে পারি। তাহলে কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন 30 ডিগ্রি সমান লম্ব কত আমার বিই, অতিভুজ কত আমার বিডি। তাহলে বিই কত? বিই হবে সাইন 30 ডিগ্রি মানে হাফ, আর বিডি মানে কত পেয়েছি 1.433। তাহলে আসে আমার বিই এর ভ্যালু আসে 0.7165 মিটার। দিস ইজ আওয়ার বিই। তাহলে ভূমি থেকে ভরকেন্দ্রের লম্ব দূরত্ব পেয়ে গেলাম আমরা বিই। তাহলে আমি বের করতে চাই কি ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্রের সরণ কত? ভরকেন্দ্রের সরণ এইচ। এইচ কত আমার? প্রাথমিক অবস্থায় ভরকেন্দ্র কোথায় ছিল? ওপিতে। এখন ভরকেন্দ্র কোথায়? বিই। আমি বড় থেকে বিয়োগ করি, যেহেতু বিই বড়, বিই মাইনাস ওপি, কারণ উচ্চতা তো মাইনাস হতে পারে না। তাহলে বি কত পেলাম আমি? 0.7165। আর ওপি, ওপি কত? উচ্চতার অর্ধেক মানে 0.25। তাহলে এটা করলে আমার কি আসে? এটা করলে বিয়োগ করলে আসে আমার বিয়োগ করলে আসে 0.4665, 0.4665 মিটার। এটা হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্রের সরণ যদি বুঝতে পারো তাহলে এখন কৃতকাজ, কৃতকাজ তো ইজি। ডাব্লু সমান এম জি এইচ। তাহলে এম কত আমার? টোটাল ভর 1000, 9.8, আর এইচ পেলাম আমি 0.4665। তাহলে আমার এটা আসে, কাজের মান হচ্ছে 4571, 4571.7 জুল। তাহলে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হলো? দেখো, স্তম্ভ তৈরিতে কৃতকাজ কিন্তু বেশি, কিন্তু এই সিস্টেমটাকে বাঁকা করে রাখলে কৃতকাজ কম। তাহলে কোন উপায়টি বেশি গ্রহণযোগ্য? অবশ্যই এই উপায়টি, কারণ এই ক্ষেত্রে কৃতকাজ কম। আমি যদি ওজনের দিকে খেয়াল করি, এমজি, যদিও আমার এই ক্ষেত্রে ওজন বেশি লাগছে, বল বেশি প্রয়োগ করা লাগছে, কিন্তু কাজ তো বেশি করা লাগছে না। এই জন্য সাদা চোখে দেখা যাচ্ছে আমার স্তম্ভ তৈরি বা বাঁকা করে রাখলে বরঞ্চ আমাকে কাজ কম করতে হবে আমার খাড়া করে রাখার চাইতে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমি আর একটু রিভিউ করি, কারণ ম্যাথটা অনেক অনেক কাজ। ম্যাথের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার এতটুকু অংশ বের করা, কারণ আমার বি থেকে ডি পর্যন্ত মোট দূরত্ব জানা দরকার। এই কাজটুকু হয়ে গেলে দেন আমার এই মানটুকু জানা দরকার। কেন? কারণ আমার ভরকেন্দ্রের সরণ, মানে আগে ভরকেন্দ্র এতটুকু ছিল, এখন ভরকেন্দ্র এখানে চলে গেছে। তাহলে ভরকেন্দ্র এখান থেকে এতটুকু উপরে উঠে গেছে, আমি এই ভরকেন্দ্রের সরণটুকু বের করেছি এইচ। এই জন্য কি করেছি? বিই থেকে ওপি বিয়োগ করছি। বড় থেকে ছোটটা বিয়োগ করলে তো আমি এটুকু পাবো, সেই কাজটাই করা হয়েছে। এটা সিলেট বোর্ড 22। এটাও একটা খুবই টিপিক্যাল একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এ ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে তাহলে খুবই মাথা ঠান্ডা রেখে তুমি যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করো, মাথা ঠান্ডা রেখে, তাহলে সম্ভব হয়তো ম্যাথটা সলভ করা। ওকে, তোমাদের একটা ছোট্ট একটা কাজ দেই, যদি তোমরা কাজটা করতে থাকো এর মধ্যে আমি আর একটা কৃতকাজ নিয়ে আলোচনা করে ফেলবো। মুছে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কাজটা কি? কাজটা আরো একটা ইন্টারেস্টিং কাজ। কাজটা হচ্ছে, যদি এখানে লিখে রাখি কাজ, তোমাদের কাজ কি? কাজ আমি যদি একটা সিলিন্ডার নিই,
সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 1 মিটার, ব্যাস ব্যাস হচ্ছে 1 মিটার। সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। এই সিলিন্ডারটাকে আমি এরকম সোজা করব, এরকম সোজা করে রাখবো, সোজা করে রাখবো, এই অবস্থা থেকে এই অবস্থায় রাখতে চাই। মানে আমার প্রশ্ন হচ্ছে, আর সিলিন্ডারের এক্ষেত্রে কৃত কাজ সমান হোয়াট? এই সিলিন্ডারটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় দিতে হলে কি পরিমাণ কাজ করতে হবে? তোমরা এটা ভাবতে থাকো, আমি এর ভিতরে আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই। কিছু লাগবে না, তোমরা অনেকে বলতে পারো স্যার এম কই? ওকে, আমি যদি সিলিন্ডারটা ঘনত্ব দিয়ে দিই 1000 কেজি পার ঘনমিটার, এক্ষেত্রে হয়তো এম এর মানটা বের করতে পারবা, কারণ যেহেতু সিলিন্ডার আকৃতির, তাহলে এম এর মানটা বের হয়ে যাবে ইজিলি। তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে, তোমরা এই কাজটা করতে থাকো। এর ভিতরে আমি আর একটা প্রবলেম সলভ করতে চাই কৃতকাজের। এটা তোমাদের কুমিল্লা বোর্ড 23 এসেছিল, কুমিল্লা বোর্ড 23। আমি যতগুলো কৃতকাজের ম্যাথ করাচ্ছি প্রতিটা ম্যাথই ইন্ডিভিজুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি কুমিল্লা বোর্ড 23-এ ছিল, একটা বল দেওয়া ছিল, বলটা এরকম ভেক্টর ফর্মে I - 2j + 3k এত নিউটন। ওকে, 1 নাম্বার কোশ্চেনটা ছিল, যদি সরণের মান 3I - 2j + k মিটার হয়, তাহলে কৃত কাজ কত? তো খুবই সহজ, তা আমরা জানি, সলিউশন আমি একটা একটা করে করি। বল আর সরণের ডট গুণফল হচ্ছে কাজ। ডট গুণফল করলে কি পাওয়া যায়? 3 থাকে এখানে, এইখানে থাকে 4, আর এখানে থাকে 3, তার মানে 7, তার মানে 10 জুল। তাহলে এই অবস্থায় কৃত কাজ 10 জুল। খুবই সহজ। এখন যদি আমি একটু ডিফিকাল্টের দিকে যাই, যেটা কুমিল্লা বোর্ড 23 করেছে, বলেছে তারা জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ হলে কৃত কাজ কত? জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ হলে কৃত কাজ কত? তো অনেকে খটকা লাগতে পারে, এটা আবার কেমন কথা, জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ, সেক্ষেত্রে আবার কৃত কাজ। কিন্তু সরণ তো ভেক্টর রাশি, এতটুকু তো শিওর। তো সরণ যদি ভেক্টর রাশি হয়, তাহলে তার মান যদি 3 মিটার হয়, তাহলে দিক কোন দিক বরাবর? জেড অক্ষ বরাবর। তা আমি কি লিখতে পারি 3k মিটার? কে দিয়ে কি বোঝায়? জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে তো সরণের মান বের হয়ে গেল। তাহলে আবার কি করবো? কৃত কাজ। তাহলে কৃত কাজ কি আমার? এফ ডট এস। এক্ষেত্রে আমার এফ কত? এফ তো ওইটাই, এফ এটাই। এক্ষেত্রে এস কত আমার? 3k। তাহলে কে এর সাথে শুধু কে ডট গুণ হবে, তাহলে কত হবে মান? 3 3 9, অ্যান্সার হবে 9 জুল। এবার যদি, এখন তোমরা বুঝতে পারছো কি হবে, যদি আমি এক্স অক্ষ বরাবর 3 মিটার সরণ বলি, তাহলে কি হবে? 3i। যদি বলি ওয়াই অক্ষ বরাবর সরণ কত হবে? 3 মিটার সরণ হলে 3j। তাহলে এরকম স্পেসিফিক করে দিলে অক্ষ বরাবর, সেক্ষেত্রেও আমরা সরণ থেকে কৃত কাজ বের করতে পারছি। এটা খুব দারুণ একটা ম্যাথ ছিল, যেটা কুমিল্লা বোর্ড 23-এ কভার করেছে, কৃত কাজ রিলেটেড। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটুকু করে ফেলেছো। এখানে কি করব আমরা? কৃত কাজ বের করতে গেলে আমরা কৃত কাজ এক অবস্থা থেকে আরেক অবস্থা গেলে কৃত কাজ কেমনে বের করি? এম জি, দেখো সে এখন দাঁড়িয়ে আছে কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। তাহলে তার ভর কেন্দ্র কোথায় হবে? দৈর্ঘ্যের অর্ধেকে। তার মানে দৈর্ঘ্য যদি বলি এল, তাহলে এখন তার ভর কেন্দ্র কোথায় আছে? L/2। তাহলে L/2 মাইনাস, দেখো যখন সাহিত্য অবস্থা ছিল ভর কেন্দ্র কোথায় ছিল? অর্ধেক বরাবর। অর্ধেক মানে কি? তার ব্যাসার্ধ বরাবর না? ব্যাসার্ধ বরাবর। তাহলে কি মাইনাস আর দিতে পারি আমি? তাহলে L/2 এর অর্ধেক আর ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ।
এই দুটো বিয়োগ করলে কি পাবা? ভরকেন্দ্রের সরণ। স্যার এম তো দেওয়া নাই। আচ্ছা আমি এম লিখতে পারি রো ইন্টু ভি লিখতে পারি। রো তো দেওয়া আছে 1000, আর ভি, স্যার ভি কত? সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এল বা এইচ। এল কত? 6 মিটার ইন্টু 9.8, তাহলে 6 এর 2 দিয়ে ভাগ করলে 3 আসে, আর হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে 0.5। এটা তোমরা যদি ক্যালকুলেশন করে ফেললে তোমরা বাদ বাকি মানটুকু পেয়ে যাবে আশা করছি। এখানে 1000 বসাও, পাই বসাও, আর বসাও, আর কত আবার? 0.5। 1000 ইন্টু পাই ইন্টু 0.5 স্কোয়ার 6 ইন্টু 9.8, 3 মাইনাস 0.5। এই হচ্ছে অবস্থা। জাস্ট মানগুলো শুধু ক্যালকুলেটর বসিয়ে দিলেই তোমরা মানটা পেয়ে যাচ্ছ। মিলিয়ে নাও যাদের যাদের সাথে মিলেছে, আর যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো। এই হচ্ছে আমার মোটামুটি কৃতকাজ নিয়ে যা যা কিছু ছিল। এর বাইরে আশা করি কৃতকাজ নিয়ে কোনো প্রশ্ন হওয়ার কথা না। যদি প্রশ্ন এর বাইরে হয় তাহলে ধরে নাও যে তোমার ধরাছোঁয়ার বাইরে থাকছে। কৃতকাজের এই সূত্রগুলো দিয়ে আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। এবার আমরা কৃতকাজ থেকে সেকেন্ড টপিকসে মুভ করতে চাই। সেকেন্ড টপিকস হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। আশা করি তোমরা এই অংশটুকু তুলে ফেলেছ, আমি এটাও মুছে ফেলছি। ওকে, শক্তির সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা অনেক ধরনেরই আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে সংরক্ষণশীলতা। স্যার এই অধ্যায়ে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার বলে থাকেন কুয়া। কুয়া তো আছেই, কুয়াতে তো বারবার পড়ে যাবা। কুয়াতে পড়ার চাইতে আমার মনে হয় সরল দোলকের দোল খাওয়া ভালো। দোল খাই, সরল দোলক। ওকে, সূত্রগুলো একটু ঝালাই করে নিই আমরা। যদি এটা সরল দোলক বলো, সরল দোলকের ববের ভর যদি এম হয়, এটা যদি কার্যকরী দৈর্ঘ্য হয়, যেটাকে কি বলি আমরা? এল। এলকে বলি কার্যকরী দৈর্ঘ্য। এটাকে যখন আমি বাঁকা করে রাখবো তখন সে একটা উচ্চতা অতিক্রম করবে। এটাকে যদি বলি h1, এখানে আমি যেখান থেকে যদি ছেড়ে দিই, এটা তো সর্বোচ্চ বিস্তার। এটাকে যদি বলি আমি x1 বিস্তারকে, এখানে যদি অ্যাঙ্গেল যদি বলি θ1, ধরো এটাকে ছেড়ে দিলাম এখান থেকে, তাহলে সে এরকম টু অ্যান্ড ফ্রো, সামনে পিছনে এরকম দোল খেতে থাকবে। একবার সামনে যাবে, একবার পিছনে আসবে। তো আসার সময় যে কোনো একটা পজিশনে, আমি যদি বলি এই পজিশনটা এ, এটা বি, এটা সি। সি হচ্ছে সর্বোচ্চ বিস্তার অবস্থা। এখানে স্যার θ1ও দেওয়া থাকতে পারে, x1ও দেওয়া থাকতে পারে। আমি দুটো কন্ডিশনে আলোচনা করব। আচ্ছা, এক্ষেত্রে বি বিন্দুতে অবশ্যই θ2, বি বিন্দুর জন্য অবশ্যই উচ্চতার মানটা ভিন্ন হবে। বি বিন্দুর জন্য উচ্চতার মানটা হবে এইটা। এটা কত? h2। আমরা এগুলোর নাম দিতে পারি এটা ডি, এটা ই, এটা ও, এটা এ। বামের অংশটুকু শুধু কাল্পনিক। ওকে, এটার যে আমার যদি বিস্তার বলি x2। এখন তোমাদের যদি বলে যে সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে যেহেতু সর্বোচ্চ বিস্তারে কোনো বেগ নাই, তাহলে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি হচ্ছে সি বিন্দুর বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কত? এম জি, উচ্চতা কত? h1। তাহলে আমি কি h1 জানি না। তাহলে h1 বের করার জন্য দুটো সূত্র তোমরা মনে রাখবা। যদি বিস্তার দেওয়া থাকে কিংবা থেটা দেওয়া থাকে, উভয় ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে তোমরা কি মনে রাখবা? এল মাইনাস এল কস θ1। এটা একটা উচ্চতা যদি শুধু থেটা দেওয়া থাকে। আর যদি শুধু সরল দেওয়া থাকে সেক্ষেত্রে বের করা যাবে। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে সূত্রটা হবে তোমার
√L² মাইনাস x1 স্কোয়ার। প্রমাণ স্যার কিভাবে হলো? তোমরা এগুলো অলরেডি খুব অভ্যস্ত এগুলোর সাথে। আমরা প্রথমে এটাকে সমকোণী ত্রিভুজ ধরে আমরা এতটুকুর মান বের করতে পারি। আমরা পুরা কার্যকরী দৈর্ঘ্য থেকে এতটুকু বিয়োগ করলেই তো আমরা h1 পেতে পারি। তো এটা পাওয়ার দুই ধরনের ওয়ে আছে, মানে আমাকে h2 না h1 বের করার দুইটা পদ্ধতি আছে। যেটা দেওয়া থাকবে সে অনুযায়ী তোমরা কাজ করবা। তাহলে আমি যদি h1 পেয়ে থাকি, তাহলে h1 এর মানটা এখানে যে কোনো একটা থেকে বের করে বসিয়ে দিলেই হচ্ছে। এখানে এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। বোঝা গেছে? আসলে বুঝতে পারছো? এটা গেল সি বিন্দুতে। তো সবচেয়ে টিপিক্যাল পার্ট হচ্ছে বি বিন্দু। যখন আমি সি থেকে বিতে বস্তুটাকে ছেড়ে দিব, সে বিতে কিন্তু তার বেগও আছে, তার মানে তার গতিশক্তিও আছে, আবার উচ্চতাও আছে। তার মানে এখানে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তা আমি যদি বি বিন্দুতে যাই, বি বিন্দুর জন্য প্রথমে আমরা বের করে চলো বিভব শক্তি। বিভব শক্তির জন্য আমার কি লাগবে? mgh2। উচ্চতা কত বি বিন্দুতে? h2। তাহলে আমি অনুরূপ এই দুটো সূত্রের মতো আমার কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এটা h1 যদি এরকম হয়, তাহলে h2 কেমন হওয়া উচিত? সবই ঠিক থাকবে, এল এর মান তো চেঞ্জ হবে না, বিতে এলই থাকছে, শুধু চেঞ্জ হবে কি θ2, তার মানে l cos θ2। স্যার যদি আমি এটা দিয়ে করতে চাই, ওকে, যদি এটা থাকে তাহলে এক্ষেত্রে কি করবা? √L² মাইনাস x2 স্কোয়ার। এই দুটো যে কোনো একটা ব্যবহার করে তুমি h2 এর মান বের করে ফেলতে পারো। তাহলে তুমি বিভব শক্তি পেয়ে যাচ্ছ। এটা নিয়ে কোনো প্যারা নেই। প্যারাটা হচ্ছে এই বিন্দুতে গতিশক্তি বের করতে গিয়ে। কারণ এই বিন্দুতে বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে হাফ mvb স্কোয়ার। সবাই জানো গতিশক্তির ইকুয়েশন। তুমি কিন্তু বি বিন্দুতে বেগ জানো না। বস্তু যখন এখান থেকে এখানে ছেড়ে দিব, এই বিন্দুতে বেগকে ধরছি কি আমি? ভিবি। আচ্ছা, সি থেকে বিতে আসলে আসলে বস্তুটা কোথায় আসছে? ডি থেকে ইতে আসছে। খুব মনোযোগ দাও। সিতে থাকা মানে আসলে কোথায় থাকা? ডিতে থাকা। সি থেকে বিতে আসা মানে কোথায় আসা? ইতে আসা। তাহলে আসলে সরণ কতটুকু? এতটুকুর মান আমি কিভাবে বের করতে পারি? আমি যদি h1 থেকে h2 বিয়োগ করি তাহলে তো এতটুকু পাবো। তাহলে ডি থেকে ইতে আসা মানে হচ্ছে সি থেকে বিতে আসা। কেন? একটা আদর্শ সরল দোলকের গতি হচ্ছে সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতি হলে মানে পড়ন্ত বস্তুর হিসাব করতে পারি আমরা, ডি থেকে ইতে আসতে পারি। তাহলে আমি যদি শেষ বেগ বের করতে চাই, বি বিন্দুতে কি করব? আদি বেগ প্লাস 2gh। h মানে এখানে কত আমার? ডি থেকে ই, ডিই হচ্ছে আমার h বা সরণ। আদি বেগ অবশ্যই 0 ছিল, ওইটা বাদ। আর সরণ কতটুকু? h1 থেকে h2 বিয়োগ করবো আমরা, তার মানে h1 মাইনাস h2। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? এই বিন্দুতে বেগ স্কোয়ার বেগ পেয়ে যাচ্ছি। পেয়ে গেলে আমি কি পেয়ে যাব? বি বিন্দুর গতিশক্তি পেয়ে যাব। আর গতিশক্তি পেয়ে গেলে এই দুটোকে যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? মোট শক্তি। আর মোট শক্তি পেলেই আমার বি বিন্দু নিয়ে প্যারা শেষ। বি বিন্দু নিয়ে প্যারা শেষ হলে যদি বলে এই সরল দোলকের শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, যদি কোনো পয়েন্টের কথা উল্লেখ না করে তাহলে মিনিমাম 2 জায়গাতে দেখানো উচিত। আর যদি উল্লেখ করে দেয় যে এ বি সি 3টা বিন্দুতেই দেখাও, তাহলে তোমাকে এতেও দেখাতে হবে। যেভাবে তুমি সিতে দেখলা, বিতে দেখলা, একইভাবে কোথায় দেখতে হবে? এতে। স্যার এতে আমি কিভাবে দেখবো মোট শক্তি? এতে কিন্তু কোনো বিভব শক্তি নাই, এতে মোট শক্তিটা হচ্ছে গতিশক্তি। আরেকটা জিনিস খেয়াল করো, সি যদি সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি আর সর্বনিম্ন উচ্চতার গতিশক্তি সমান। তাহলে আমি বলতে পারি সি বিন্দুতে মোট শক্তি যা, এ বিন্দুতেও মোট শক্তি তাই হওয়া উচিত। ইনফ্যাক্ট তাই হবে সব জায়গায়। কারণ এখানে বাতাসের বাধাজনিত বল, ঘর্ষণ বল, অন্য কোনো অসংরক্ষণশীল বল এখানে কাজ করবে না। শক্তির সংরক্ষণশীল নীতি শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্যই কাজ করে।
অসংরক্ষণশীল কোনো বলের জন্য এই নীতিটা কাজ করে না। তাহলে বুঝতে পারছো সবসময় সমান হবে, যদি সমান না হয় তাহলে ধরে নিবা তোমার অঙ্ক হচ্ছে না। তো ম্যাথ চেক করার উপায় কি? চেক করার উপায় হচ্ছে সব জায়গাতে মোট শক্তির মান সমান হতে হবে। সামহাও এই কাজটা করাই তোমার মেন কাজ। আমি লাস্ট শুধু দেখিয়ে দিই এ বিন্দুর জন্য। এ বিন্দুর জন্য তুমি কিভাবে বের করবা মোট শক্তি, কারণ এ বিন্দুতে কি নাই, কোনো বিভব শক্তি নাই। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এই, এ বিন্দুর মোট শক্তি হচ্ছে এ বিন্দুর গতিশক্তি। আবার এ বিন্দুর গতিশক্তি হচ্ছে সি বিন্দুর বিভব শক্তির সমান। সি বিন্দুর বিভব শক্তি কত? mgh। তা আমরা তো অলরেডি h1 এর মান জানি, m এর মান জানি, g এর মান জানি। সো আমার সি বিন্দুতেও গতিশক্তি বা মোট শক্তি বের হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শক্তি সংরক্ষণশীল নীতির, সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীল নীতি প্রমাণ। চলো আমরা এটার একটা ম্যাথ দেখি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। যদি কনফিউশন থাকে কোনো বিষয়ে, আমি চেষ্টা করেছি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে তোমরা 3 স্টার দিতে পারো, 3 স্টার দিতে পারো। কারণ প্রতি বছরই কুয়ার অঙ্ক আসে, সবসময় কুয়ার অঙ্কই থাকে। যাদের ভালো মার্ক পাওয়া দরকার, ভালো নাম্বারে মার্ক পাওয়া দরকার, যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, যদি এই টপিক থেকে একটা প্রশ্ন কভার করে, তোমার যেন কোনোভাবে মিস না যায়। যদি আমরা ওয়ান শট ক্লাস দিচ্ছি, এখানে আমরা টপিকগুলোকে কভার করার চেষ্টা করি। তাহলে একটা ম্যাথ দেখি রিলেটেড। সবাই আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো কিংবা খাতা লিখে ফেলেছে। তো আমরা ম্যাথ, ম্যাথ খুব দারুণ একটা ম্যাথ আমি লিখেছি এখানে, ময়মনসিংহ বোর্ড 22 সালের। খুবই সহজ ম্যাথ, যেহেতু যারা থিওরি বুঝতে পারছো, ম্যাথ পানির মতো সহজ। ছোট্ট একটা ফিগার দেওয়া আছে, ফিগার উল্লেখ করা আছে যে এখানে এটা কি ববের ভর দেওয়া আছে 0.2 কেজি। এটা বিস্তার অবস্থা বি, সর্বোচ্চ বিস্তার অবস্থা। এখানে বিস্তারের মান দেওয়া আছে 0.6 মিটার। আর একটা অবস্থার কথা উল্লেখ করা আছে, এখানেও বিস্তার দেওয়া আছে 0.3 মিটার। তাহলে দেখো এখানে কিন্তু কোণ দেওয়া নেই, দেওয়া আছে বিস্তার। তাহলে আমরা সবগুলো বিস্তার দিয়ে উচ্চতাগুলো বের করব। আর কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। এই তথ্যগুলো দেওয়া আছে। এই বিন্দুটা বি, এটা সি, সরি এভাবেই চিত্রায়িত করা আছে, সিরিয়াল রাখে নাই যেন তুমি কনফিউজড হয়ে যাও। এই কারণে প্রথম প্রশ্নটা করেছে গ নাম্বার, যে এ বিন্দুতে বেগ কত। এ বিন্দুতে বেগ কত, এ বিন্দুতে বেগ কত বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে এ বিন্দু যদি বেগ বের করতে চায়, আমি আগে বলেছি বি বিন্দুতে মোট শক্তি এ বিন্দুর মোট শক্তির সমান। তার মানে এ বিন্দুতে মোট শক্তি মানে কি? গতিশক্তি। বি বিন্দুতে মোট শক্তি মানে বিভব শক্তি। তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করে এ বিন্দুতে বেগ বের করতে চাই। কিভাবে বের করতে চাই? তা আমার যেহেতু বি বিন্দুর লাগবে, বি বিন্দুরকে আমি উচ্চতা জানি, কারণ বি বিন্দুর মোট শক্তি তো আমার বিভব শক্তি। ধরে নাও বি বিন্দুর উচ্চতা হচ্ছে h1। সি বিন্দুর উচ্চতাকে কত দ্বারা প্রকাশ করতে পারি? h2। আচ্ছা, তাহলে এ বিন্দুতে বেগ, আমি কি বেগ এভাবে বের করতে পারি? যেহেতু বস্তুটা বি থেকেই তো ছেড়ে দিলে এ বিন্দুতে আসবে, তাহলে বিতে আদিবেগ কত ছিল? 0। ধরে নিলাম সেটা আদিবেগটা হচ্ছে v0। 2g বি বিন্দুতে বিভব শক্তি জন্য আমার কি লাগে? h1। আমি এভাবে বের করতে পারি, কিংবা আর একভাবেও আমি বের করতে পারি। এটাও একটা ওয়ে বেগ বের করার, শেষ বেগ বের করার। আর একটা ওয়ে কি, এ বিন্দুতে গতিশক্তি কত? হাফ এম এ ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার এ বিন্দুর বেগ। আর বি বিন্দুতে মোট শক্তি কত? এম জি h1। দেখো সেম জিনিসই আসবে, উভয় ইকুয়েশন সেম জিনিস আসবে। কিভাবে? এম এম বাদ দাও, আর তোমরা জানো এখানে আদিবেগ শূন্য হয়। আদিবেগ শূন্য ধরলে এখান থেকে কি আসে আসলে? ভি এ স্কোয়ার, ভি এ সমান √2g h1, এটা আসে।
এখানে দেখো তাই আসবে, এখানে দেখো VA স্কোয়ার সমান 2GH স্কোয়ার তুলে দিলে এটা আসে। তাহলে বোথ ইকুয়েশন সেম মিনিং বহন করে। এখন তুমি জাস্ট শুধু কি বের করবা, H1। তাহলে H1 বের করার আমি পদ্ধতি শিখিয়েছি তোমাদেরকে, আগের যে থিওরিটা নিলাম। যেহেতু এখানে শুধু বিস্তার দেওয়া আছে, বিস্তারের সাপেক্ষে H1 কে আমরা বের করবো √L স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। যেহেতু আমি বি বিন্দুকে x1 ধরেছিলাম এই বিস্তারকে, আর এটা ধরেছিলাম কি x2। তাহলে এটা এখানে বসিয়ে দিলে, তুমি বসিয়ে দাও মানটা, এল এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার, আর x1 কত আমার 0.6 স্কোয়ার। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশনটা করে ফেলি, ক্যালকুলেশনটা করলে আসে 1 মাইনাস 0.6 স্কোয়ার। এটাকে কি করব, রুট করব, রুট অ্যান্সার আসে 4/5, তার মানে 0.8 মিটার। এটা হচ্ছে আমার H1। তাহলে H1 এর মানটা এখানে বসিয়ে দিই আমি, 2 × 9.8 0.8। তাহলে 0.8 × 9.8 × 2 যা হবে এটাকে রুট করলে আসে 3.95। এটাই আমাদের কাঙ্ক্ষিত বেগ। কোথায়, এ বিন্দুতে। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা ছিল গ নাম্বারের প্রশ্ন। গ নাম্বার থেকে আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারটা যারা গ নাম্বার পারবে, ঘ নাম্বারটা আরো ইজি। ঘ নাম্বারটা কি, শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা। তাহলে মিনিমাম 2টা পয়েন্টে দেখাতে হবে। যখনই বলবে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, এখানে পয়েন্ট দেওয়া আছে কয়টা, 3টা। তো মিনিমাম 2টো বের করতে হবে, যেহেতু পয়েন্ট উল্লেখ করে দেয় নাই। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কি না। তাহলে আমি মিনিমাম 2টো পয়েন্টে দেখাবো। অলরেডি আমার বি বিন্দুর জন্য আমি H1 এর মান বের করে ফেলেছি। তাহলে আমার কাজটা সহজ হয়ে গেল, এই কারণে বলছিলাম। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কি শক্তি, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি। তাহলে আমার এম কত দেওয়া আছে 0.2 আর জি 9.8, H1 কত দেওয়া আছে 0.8। তাহলে আমার আসছে হচ্ছে 0.2 × 9.8 × 0.8 আসছে কত আমার 1.568 জুল। তাহলে এই শক্তিটা সব জায়গায় কিন্তু হওয়া উচিত, কারণ এই শক্তিটাই তো সব জায়গায় মোট শক্তি। তাহলে আমি এবার চলে যাই কোথায়, সিতে। এটা কিন্তু বি বিন্দুর মোট শক্তি। এবার জন্য যদি বলি সি বিন্দুর জন্য, তাহলে সি বিন্দুর জন্য আমার কি কি জিনিস জানা লাগবে, সি বিন্দুতে বেগ জানতে হবে, সি বিন্দুতে উচ্চতা জানতে হবে। কারণ সি বিন্দুর বিভব শক্তি কত, mgh2। তো h2 বের করার ওয়ে কি, এই যে সূত্র অনুযায়ী h2 কত হবে √L স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। তাহলে কত আসে 1 স্কোয়ার মাইনাস x2 কত আমার 0.3, তাহলে 0.3 স্কোয়ার। এটা করলে কত আসে 1 মাইনাস 0.3 স্কোয়ার, যা আছে এটাকে রুট করো, রুট করলে আসে 0.954 বলা যায়, 0.954 এত কি মিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা H1 এর চাইতে H2 বড় হয়ে গেছে। লেট মি চেক, 1 মাইনাস 0.3 স্কোয়ার রুট অ্যান্সার 0.953 আসে। ওকে, যা আসে তাই। এখন আমি যদি ভ্যালুটা এখানে বসিয়ে দিই, কত আসে, তাহলে এটা আমার h ইন্টু ভর হচ্ছে 0.2 × 9.8 আসে কত 1.68, 1.67 বলতে পারি আমরা। এত জুল হচ্ছে বিভব শক্তি। যদি এবার গতিশক্তিতে আসি, কারণ আমার সি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, কারণ সি বিন্দুতে আমার বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে। তাহলে সি বিন্দুতে গতিশক্তি, আমি সি বিন্দুর গতিশক্তি বের করার একটা সূত্র শিখিয়েছি তোমাদের, ½mv/c²। সি বিন্দুতে কিভাবে, সি বিন্দু আমার বেগ জানতে হবে। সি বিন্দুতে বেগ কেমনে জানবা,
সি বিন্দুতে বেগ বের করার সূত্র কি? বস্তুটা কোথা থেকে এসেছে? বি থেকে সিতে আসছে। বিতে বেগ কত ছিল? 0। 2g। সি বিন্দুতে সরণ কতটুকু? এখান থেকে এতটুকু। বি থেকে সিতে আসা মানে আসলে ডি থেকে ইতে আসা। ডিতে উচ্চতা কত ছিল? h1। সিতে উচ্চতা কত? h2। এই দুটার পার্থক্যই আসলে কি? সরণ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানকার, যদি তুমি সি বিন্দুতে বেগ বের করতে চাও। ওকে, আদি বেগ তো 0, 2g জানি আমরা, g। h1 আমরা বের করে ফেলেছি অলরেডি, কত? 0.8। এখান থেকে আমার এল এল বিয়োগ করতে হবে। h1 ঠিক আছে না? এটা 0.8। ও এটা এটা এই অংশটুকু বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে এই অংশটুকু বিয়োগ করলে আমি এটা পাবো। সরি, দুঃখিত, আসলে আমি আসলে এইটুক বের করেছি, আমার লাগবে তো h1। তা আমার এইটুক মানকে আমার 1 থেকে মানে এল থেকে বিয়োগ করতে হবে। আলটিমেটলি আমার এল মাইনাস √l² মাইনাস x1²। এক্স্যাক্টলি। তো সিমিলারলি আমার এই কাজটা এখানেও করতে হবে, এল মাইনাস √l² মাইনাস x2²। সরি, দুঃখিত। আমরা যদি এই কাজটুকু করি আবার, তাহলে এখানে শুধু 1 মাইনাস আমি 0.8 করব, তাহলে হয়ে যাচ্ছে। 1 মাইনাস 0.8 করলে কত আসে? 0.2 মিটার। আর এখানে আমার এসেছিল কত ছিল? 1 মাইনাস 0.3 স্কোয়ার, যেটা এসেছিল সেই ভ্যালুটাকে আমার রুট করতে হবে, তারপরে এটাকে মাইনাস করতে হবে 1 থেকে, তাহলে আসবে হচ্ছে আমার 0.046। এই কারণে বলেছিলাম আগেরটা কনফিউশন ছিল যে কি ব্যাপার, h2 বড় হয়ে গেছে h1 এর চাইতে। ঠিক আছে, একটু কারেকশন করে নিও আগেরটাই। এখানে উচ্চতা বের করার জন্য বিস্তার দিয়ে এই দুটো সূত্র ব্যবহার করবে, শুধু একটা এল আগে আসবে, কারণ আমি শুধু এতটুকের মান বের করেছিলাম, আমার তো এতটুক দরকার নেই, আমার দরকার হচ্ছে এতটুকু। ওকে, থ্যাংক ইউ মানা স্যার কারেকশন করে দেওয়ার জন্য। তাহলে আমার h2 এর মান বের হয়ে যাচ্ছে। এখন h2 যদি আমি এখানে বসাই তাহলে মানটাও চেঞ্জ হবে, h2 এই মানটাও চেঞ্জ হবে। তাহলে এই মানটা আসবে হচ্ছে আমার m হচ্ছে আমার 0.2, g 9.8 ইন্টু 0.046 আসবে। এটা আসবে না, সরি এটা তো আসছেই 0.46। তাহলে আমার মোট শক্তি আসছে এখানে 0.090। ওকে, গতিশক্তি গেল। এবার আসলে এখান থেকে আমরা বিভব শক্তি গেল, গতিশক্তি বের করতে চাই। তাহলে আমার h1 কত? 0.2। h2 কত আমার? 0.046 কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু বিয়োগ করবো 0.2 থেকে মাইনাস 0.046, যেটা আসবে এটা কিন্তু পুরা ভিসি স্কোয়ারের ভ্যালু। ভিসি স্কোয়ার কত আমার? 3.0184 এটা আসছে। এখন এই ভ্যালুটাই আমি কোথায় বসাবো? গতিশক্তির বের করার জন্য আমার কি লাগে? সি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য লাগে হাফ এম ভিসি স্কোয়ার। তাহলে হাফ এম কত? 0.2, ভিসি স্কোয়ার হচ্ছে আমার এটা। তাহলে আছে আমার ভিসি স্কোয়ার আছে ক্যালকুলেটরে, সাথে 0.2 গুণ করলাম, ভাগ করলাম 2, তাহলে আসছে আমার হচ্ছে 0.30184। এটা হচ্ছে আমার সি বিন্দুতে গতিশক্তি। এই গতিশক্তির সাথে যোগ হবে কি? বিভব শক্তি, যোগ 0.090 আসছে কত? 0.39। আমাদের কত আসছিল মোট শক্তি? মোট শক্তি এসেছিল 1.48। সরি, এখানেও কিন্তু আমাদের তাহলে ভুল হয়েছিল, এখানেও আমাদের ভুল হয়েছিল, কারণ এখানে 0.8 না, কত ছিল আমার? 0.2।
আর সেখানে লিখে রাখি মোট শক্তিটা আমার কত আসবে, সি বিন্দুতে এটা গতিশক্তি, তাহলে মোট শক্তি আসবে 0.39184 জুল। এটা মোট শক্তি সি বিন্দু, তাহলে অবশ্যই মোট শক্তিটা এখানেও এটা হওয়া উচিত। দেখি আমরা 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.2, এক্স্যাক্টলি এটা এসেছে 0.392। তো দেখো সেম বি বিন্দুতেও যা, বি বিন্দুতেও যা, সি বিন্দুতেও তা, তাহলে মোট শক্তি সংরক্ষিত হলো। এখন যদি আমি এ বিন্দুতে বের করতে যাই, বাড়তি কাজ করার কোনো দরকার নেই, মিনিমাম 2টা পয়েন্ট করলেই হবে, কারণ তোমাদেরকে সময় দিকেও খেয়াল রাখতে হবে, কারণ এখানে 2টা পয়েন্টে বের করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। প্রতিটা সিকিউর জন্য তোমরা ম্যাক্সিমাম 30 মিনিট সময় পাও। 30 মিনিটের মধ্যে ক খ গ ঘ, আমি শুধু গ ঘই করলাম, মিনিমাম আমার 30 মিনিট লেগেছে। তোমাদের যারা আরও এক্সপার্ট তাদের হয়তো মানে 15 মিনিটের বেশি লাগার কথা না। বাকি দুটো প্রশ্ন কিন্তু আরও 15 মিনিটে লিখতে হবে। সো সময়ের দিকে খেয়াল করে চলো। সো এতটুকুই আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে। আরও আছে আনত তল, পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, হয়তো ওগুলো অন্য ক্লাসে আলোচনা করব। কিন্তু আমার কাছে তোমাদেরকে যেহেতু বৃহস্পতিবার ক্লাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে এই সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। আরেকটা টপিক কি, এটা তো না বললেই না, যেটা ছাড়া আসলে পরীক্ষার হলেই যাওয়া যায় না। মনা স্যারের ভাষায় যেরকম আপেক্ষিক আর্দ্রতা ছাড়া পরীক্ষার হলে যাওয়া যায় না, সেরকম কুয়াতে ডুব দেওয়া ছাড়া পরীক্ষার হলে যাওয়া যায় না। চলো আমরা কুয়াতে ডুব দিই, সবাই তো কুয়াতে ডুব দেয়। এর আগে ছোটবেলায় কুয়া দেখেছি, অনেকে কুয়ায় দেখে না, এখনকার জেনারেশন তো কুয়ায় দেখে নাই। কুয়া দেখলে বলে ভাবে সেটা আবার কি। তো আগে পানি যে কুয়ার পানি যে কত মিষ্টি, কিন্তু কুয়ার ম্যাথ করাতে কত কঠিন, হয়তো যারা করে নাই তারা বুঝে কুয়ার ম্যাথ করা কতটা কঠিন। তো চলো আমরা কুয়া খালি করি, কুয়া খালি করা, কুয়া খালি করা। তো কুয়ার থিওরির মেন জায়গাটা কোথায়? কুয়ার থিওরির মেন জায়গাটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। মনে রাখতে হবে যে তোমার যেই কুয়াতে পানি আছে, কুয়াটা কি সিলিন্ডার আকৃতির কিনা। যদি সিলিন্ডার আকৃতির হয় খুব ভালো, মনোযোগ সহকারে সিকিউটা যেটা আসবে মনোযোগ দিয়ে পড়বা। যদি বলা থাকে পানিপূর্ণ কুয়া, সিলিন্ডার আকৃতির পানিপূর্ণ কুয়া, তাহলে পানিপূর্ণ কুয়া, তাহলে এই কুয়ার কি থাকবে, গভীরতা থাকবে। তাহলে আমার কি কি জিনিস খেয়াল করতে হবে, পানিপূর্ণ কিনা বা অর্ধপূর্ণ কিনা। এক্ষেত্রে আমি পানিপূর্ণ কুয়া নিয়েছি এবং কুয়াটা কেমন আকৃতির, সিলিন্ডার আকৃতির, এটাও খেয়াল রাখতে হবে। কারণ সিলিন্ডার আকৃতির কুয়ার আয়তন কত হয়, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, আর গভীরতাকে আমি এখানে এল দিয়ে প্রকাশ করি, কারণ ভর কেন্দ্রের সরণকে এইচ দিয়ে প্রকাশ করব। তাহলে পাই আর স্কোয়ার এল আয়তন। এখান থেকে আমি পুরা কুয়াতে কি পরিমাণ পানি আছে বের করতে পারি, পুরা কুয়াতে পানির ভর বের করতে পারি। প্রাথমিক অবস্থায় এই কাজটুকু করে ফেলা ভালো। তো পানির ভর বের করার জন্য আমরা কি জানি, এম সমান রো ইন্টু ভি, তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এল। অবশ্যই মনে রাখতে হবে তুমি যতটুকু কুয়ায় পানি আছে, ধরো তুমি পুরা কুয়াটা খালি করতে চাও, তাহলে তোমাকে পুরা কুয়ার পানির ভর বের করতে হবে। তো পানির ভরের জন্য তো পানি পূর্ণ আছে, তাহলে পানি পূর্ণ মানে এল উচ্চতা পর্যন্ত পানি আছে, তো অবশ্যই এখানে এল উচ্চতা ব্যবহার করতে হবে। যদি কুয়াটা অর্ধপূর্ণ থাকে তাহলে তুমি পুরা কুয়াতে পানি বের করে এটাকে অর্ধেক 2 দিয়ে ভাগ করে ফেলতে পারো। তা আমার বেস্ট মনে হয় যেটা, যে এই এলটাকে কি করে ফেলতে পারো, অর্ধেক L/2 করো, তাহলে অর্ধপূর্ণ কুয়াতে পানি পেয়ে যাবা। পানির ভরের ব্যাপারে এই এলটা কিন্তু ভর কেন্দ্রের সরণ নয়, এই ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে। অনেকে এই ভুল কাজটা করে থাকে। তো আমি যেহেতু পানিপূর্ণ কুয়া নিয়েছি, এই জন্য আর হাফ দিচ্ছি না, পুরা এলই নিচ্ছি। এই হচ্ছে আমার পানিপূর্ণ কুয়ার। এখন আমি এই কুয়াটা একটা নির্দিষ্ট সময়ে খালি করতে চাই, ধরো সময়ের মান দেওয়া আছে, তাহলে আমার কত ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে। তাহলে পি সমান আমরা জানি কাজ বাই সময়, এটা হচ্ছে আমার ক্ষমতা।
এক্ষেত্রে কোন ধরনের কাজ? অভিকর্ষীয় বল দ্বারা কাজ। সেটা কত? mgh। এক্ষেত্রে এই এইচটা হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ ডিভাইডেড বাই টি। তো আমি এখানে এম বের করে ফেলেছি, জি জানি, এইচ কত? টোটাল পানি কতটুকু আছে? এল পর্যন্ত পানি আছে, পানি পূর্ণ অবস্থায় আছে। যতটুকু পানি আছে ভরকেন্দ্র হয় ঠিক তার অর্ধেকে। তার মানে আমি যদি এল হয় গভীরতা, তাহলে ভরকেন্দ্র কত হবে? L/2। তাহলে ভরকেন্দ্র হবে আমার L/2। নিচের সময় ধরো সব মান দেওয়া আছে, এল দেওয়া আছে, টি দেওয়া আছে, ভর এখান থেকে বের করে নিলা। তাহলে পাম্পের ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে বোঝায় আউটপুট ক্ষমতা, মানে কার্যকর ক্ষমতা। কত ক্ষমতার পাম্প আসলে কাজ করলো। ধরো যদি বলে একটা পাম্প 3 কিলোওয়াটের ছিল, এই পাম্পের কর্মদক্ষতা 70%, তাহলে কার্যকর ক্ষমতা তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারছো। ইনপুটে দেওয়া আছে 3 কিলোওয়াট, তাহলে আউটপুটে আসলে কাজ করছে কত, এটা বের করা যায়। সেই আউটপুটটাই আসলে আমরা এখান থেকে বের করতে পারি। যদি এরকম হয় যে উদ্দীপকে মানে কার্যকর ক্ষমতা, এই আউটপুট ক্ষমতা মানে কি ক্ষমতা? এটা কার্যকর ক্ষমতা। তাহলে তোমরা এই প্রসেসে পুরো কুয়া খালি করে, পুরো কুয়ার পানি খেয়ে ফেলে কার্যকর ক্ষমতা বের করে ফেলতে পারো। তাহলে কার্যকর ক্ষমতা বের হয়ে গেল। যদি বলে ইনপুট ক্ষমতা কত ছিল, সেটাও বের করা যায়, কারণ আমরা জানি কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে ইনপুটে তাহলে কত দেওয়া ছিল, তুমি আউটপুট বের করে ফেললা, কর্মদক্ষতা জানি, তাহলে ইনপুটে কত দেওয়া ছিল? অবশ্যই ইনপুট ক্ষমতা বেশি হবে, আউটপুট ক্ষমতা কম হবে। এটা হচ্ছে সবচেয়ে ইজি ম্যাথ। কিন্তু জটিলতাটা কোথায় এখানে? জটিলতাটা হচ্ছে যখনই আমি বলি যে এই কুয়া পানিপূর্ণ আছে, মনে করো এই কুয়ার 4 ভাগের 1 ভাগ খালি করে একটা পাম্প নষ্ট হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ খালি করে। তার মানে আমার এই পুরা কুয়াটার গভীরতাটাকে কয় ভাগে ভাগ করতে হবে? 4 ভাগে। 4 ভাগের 1 ভাগ, তার মানে অবশ্যই ধরে নিতে পারি আমি একটা ভাগ হচ্ছে এতটুকু, এতটুকু খালি করে পাম্প নষ্ট হয়ে গেছে। আর পানি আছে কতটুকু? এতটুকু। এখন যদি এই ক্ষেত্রে বলে পাম্পের ক্ষমতা কত, আমি এটা মুছে দিচ্ছি। এটা কিন্তু পানিপূর্ণ কুয়া খালি করতে পাম্পের কার্যকর ক্ষমতা। এখন আমি 4 ভাগের 1 ভাগ খালি করতে গিয়েই যদি পাম্প নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার কি কি কাজ করণীয়? খুব মনোযোগ দাও। আমার কি হয়েছে কাহিনীটা হয়েছে হচ্ছে 4 ভাগের 1 ভাগ খালি করে এই পাম্পটা নষ্ট হয়ে গেছে। তাহলে খালি করতে পারছে কতটুকু? এতটুকু। তাহলে এতটুকু যেহেতু খালি করতে পেরেছে, তাহলে আমি এটা বলতে পারি এতটুকু হচ্ছে 3L/4, আর বাকি কতটুকু আছে? সরি, এটা হচ্ছে L/4 আর এটা হচ্ছে 3L/4। টোটাল গভীরতা যদি L হয়, তাহলে পানি কতটুকু খালি করতে পারছে? 4 ভাগের 1 ভাগ। তাহলে পানি আছে কতটুকু? 3L/4। তাহলে এখন আমার এতটুকুর জন্য বলেছে একটা পাম্প ব্যবহার করেছি আমি, 3 কিলোওয়াটের পাম্প দেওয়া আছে। মনে করো তোমাকে বললো যে সময় কত লাগবে, এক্ষেত্রে আমার কি কি কাজ করণীয়? তাহলে আমরা জানি P = mgh/t। পি দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে আমার কি কি জিনিস লাগবে? m লাগবে, ভরকেন্দ্রের সরণ লাগবে। তাহলে আমার পানি কতটুকু তুলতে পারছি? L/4। তাহলে আমি আগেই বলেছি ভর বের করার জন্য πr², কতটুকু উচ্চতার ভর? L/4। এখানে L/4 দিয়ে দাও, তাহলে অতটুকুর পানির ভর। কারণ তোমাকে বের করতে বলা হয়েছে এই পরিমাণ পানি তুলেই পাম্পটা নষ্ট হয়ে গেছে। তাহলে পাম্পটা নষ্ট কত সময় পরে নষ্ট হলো? পাম্পের ক্ষমতা দেওয়া আছে, সময় বের করতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে এম বের করার জন্য L/4 ব্যবহার করলে তোমাকে আলাদাভাবে ভাগ করার দরকার নেই। ওকে, আর কি জানা লাগবে? ভরকেন্দ্রের সরণ। তাহলে পানি কতটুকু তুলেছে? L/4। ভরকেন্দ্র ঠিক তার অর্ধেকে, তাহলে L/4 এর ভরকেন্দ্র কোথায়? L/8। পানি যতটুকু তুলবো, কারণ পানি কিন্তু খালি হয় ওপর থেকে, পানি কিন্তু নিচ থেকে খালি হয় না। তাহলে ওপর থেকে খালি হলে কতটুকু খালি হয়েছে? L/4। যদি বলে L/4 হচ্ছে 5 মিটার, তাহলে 5 মিটারের অর্ধেক কত? 2.5। তার মানে L/8 আসলে 2.5। তো এক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে L/4 এর অর্ধেক।
যতটুকু পানি তুলবো তার অর্ধেক। ওকে, তাহলে ভরকেন্দ্রের সরণা হচ্ছে আমার এইচটা হচ্ছে L/H। এখন তুমি সব মান জানো, অবশ্যই কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করে নিবা। সময়টা সেকেন্ডে বের হবে, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, অনেক কিছু নিতে পারো তোমরা। এখন যদি বলে বাকি পানি খালি করার জন্য আরো একটা পাম্প নিলাম, ধরো সেখানে পাম্প নিলাম 10 কিলোওয়াটের, এখন কত সময় লাগবে? আগের মতো সমান সময় লাগবে কিনা? এখন কিন্তু এতটুকু পানি নাই, পানি আছে কতটুকু? বাকি 3 ভাগ পানি আছে, 1 ভাগ কিন্তু খালি হয়ে গেছে। এখন বলেছে 3 ভাগ খালি করতে আমি এত ক্ষমতার পাম্প ব্যবহার করলে সময় একই রকম লাগবে কিনা? অবশ্যই লাগবে না। তাহলে বাকি পানির আমার কি কি জিনিস করতে হবে? বাকি পানির হচ্ছে ভর। এটা যদি 1 ভাগ পানির ভর হয়, তাহলে এটাকে তুমি 3 দিয়ে গুণ করলে কি পাবা? 3 ভাগ পানির ভর। তার মানে তোমার বাকি যে পানিটুকু আছে সেই পানিটুকুর ভর কত? এই ভরকে 3 দিয়ে গুণ করলেই তুমি এই 3 ভাগ পানির ভর পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম কাজ ভর বের করা। দ্বিতীয় কাজ কি? ভর কেন্দ্রের সরণ বের করা। তাহলে এই 3 ভাগ পানির সহজ সূত্র কি ভর কেন্দ্রের সরণ বের করার? যতটুকু পানি আছে ভর কেন্দ্র ঠিক তার অর্ধেকে আর খালি অংশ। তাহলে ভর কেন্দ্র সরণ বের করা কি? যতটুকু পানি আছে, যতটুকু পানি তার অর্ধেক, সাথে কি নিব? সাথে কি নিব? খালি অংশ। তো দেখতে পাচ্ছ পানি কতটুকু আছে? যতটুকু পানি আছে তার অর্ধেক। পানি আছে কতটুকু? 3L/H। এটার অর্ধেক করলে কত হয়? 3L/H। আর খালি কতটুকু আছে? L/4। তাহলে লসাগু করলে কত আসে? লসাগু করলে 3L, এটা 2L, তার মানে 5L/H। এটা হচ্ছে ভর। দেখার উপায় কি? যতটুকু পানি আছে ভরকেন্দ্র ঠিক তার অর্ধেকে প্লাস খালি অংশ, তাহলে ভরকেন্দ্রের সরণ পেয়ে যাবা। ওকে, আমি আবার রিপিট করছি সবার সুবিধার জন্য। আমার কিন্তু এখন উপরের অংশ খালি, নিচের 3 ভাগ পানি আছে। 3 ভাগ পানির ভরকেন্দ্র হবে এই 3 ভাগ পানির ভরকেন্দ্রের অর্ধেক প্লাস খালি অংশ। কারণ কি? কারণ আমাকে নিচের পানি তুলতে হলেও খালি অংশে কাজ করতে হবে, এই জন্য আমার খালি অংশটাও এই কনসিডারেশনে আনতে হবে। তো এনেছি, এর এই মানটা পেয়ে গেছি। এখন এইচ এর মান পেয়ে গেলাম, ভর পেয়ে যাচ্ছি। তাহলে তো আমার এম পেয়ে যাওয়া, এইচ পেয়ে যাওয়া, পাম্পের ক্ষমতা দেওয়া আছে, সময় বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ছাড়া পরীক্ষা হলে যাবে না। যেই দিন থেকে সংক্ষিপ্ত সংস্করণের পরীক্ষা হচ্ছে সেদিনে প্রতি বছরই এই টপিক থেকে প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ডে। তাহলে স্যার আগেরগুলো হচ্ছে তোমার প্ল্যান বি, প্ল্যান সি, এটা হচ্ছে প্ল্যান এ। তো লাস্টটা কেন রাখলেন স্যার? কারণ এটা সবসময় পড়ো, আগেরগুলো পড়ো না, এই কারণে আগেরগুলো আগে, ছোটগুলো আগে বললাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটা লাস্টে রেখেছি। এটা তোমরা সবাই স্ট্রং জন। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই অধ্যায়ের 3টা টপিক্সে আলোচনা করেছি। 3টা টপিক্সে যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে নাসির স্যার আসবে, নাসির স্যারকেও জানাতে পারবা। আমি এই অধ্যায়টা পুরোপুরিটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝছো, সবাই এনজয় করছো। কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবা, আর শেয়ার করো ভিডিওটা, আর কমেন্ট করো, ফলো করো, যা যা করার দরকার তাই তাই করো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থেকো।